ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি মূলত ওয়েস্ট বেঙ্গল টেট এক্সাম রিলেটেড। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে এবার আমরা এমসিকিউ গুলো এক এক করে সলভ করে নিচ্ছি। প্রথমে যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, শিশুর অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে। তাহলে প্রথম যে প্রশ্নটি আছে, শিশুর অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে অবস্থা বোঝার অক্ষমতাকে কি বলে, সেটি আমরা এখানে জানতে চাইছে। এখানে চারটি অপশন রয়েছে: বস্তুর স্থায়িত্বর ধারণা, এককেন্দ্রিক চিন্তন, আত্মকেন্দ্রিক চিন্তন, সঞ্চালিত চিন্তন। তাহলে এখানে মেইন বিষয়টা কি? শিশু অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু বুঝতে পারছে না। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু বুঝতে পারছে না অর্থাৎ সে শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গিকেই এখানে প্রাধান্য দিচ্ছে। অন্য ব্যক্তি কি ভাবছে বা অন্য ব্যক্তির মানসিকতা বা চিন্তা ভাবনাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তাহলে এখানে আমাদের যে উত্তরটি হবে সেটা হলো অপশন নম্বর সি, আত্মকেন্দ্রিক চিন্তন। আত্মকেন্দ্রিক চিন্তন অর্থাৎ শিশু শুধুমাত্র নিজের চিন্তাধারাকে এখানে প্রাধান্য দেয়, অন্যের চিন্তাধারাকে এখানে প্রাধান্য দিচ্ছে না। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। 2 নম্বর প্রশ্নটি কি আছে? শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটি চিহ্নিত করতে, সমস্যাটি সংজ্ঞায়িত করতে, বিশ্লেষণমূলক সৃজনশীল ভাবনার দ্বারা সেটি সমাধান করতে চেষ্টা করে, তা হলো। তাহলে এখানে শিখনের বিভিন্ন স্তর থেকে এই প্রশ্নটি এসছে। আমরা জানি টিচিং এর 3টি স্তর আছে: মেমোরি লেভেল অফ টিচিং সবার নিচে, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং সবার উপরে হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। মেমোরি লেভেল অফ টিচিংকে আমরা বলতে পারি স্মৃতির স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংকে আমরা বলতে পারি বোধমূলক স্তর, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংকে আমরা বলতে পারি প্রতিফলনমূলক স্তর। তাহলে এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ তে রয়েছে স্মৃতিমূলক স্তর, অপশন বি তে রয়েছে বোধমূলক স্তর, অপশন সি তে রয়েছে প্রতিফলনমূলক স্তর, অপশন ডি তে রয়েছে প্রাক সক্রিয়তার স্তর। তাহলে শিক্ষণের যে 3টা স্তর আছে আমরা আলোচনা করলাম, তার মধ্যে অপশন ডিটি কোনোভাবেই হবে না, কারণ এটা শিক্ষণের স্তরে নেই। শিক্ষণের যে 3টি স্তর আছে, একটা স্মৃতির স্তর, বোধমূলক স্তর এবং প্রতিফলনমূলক স্তর। আমাদের দেখতে হবে এই 3টি অপশনের মধ্যে কোনটি আমাদের প্রশ্নের সাথে যাচ্ছে। তাহলে প্রশ্নে রয়েছে সমস্যাটিকে চিহ্নিত করা, সমস্যাটিকে সংজ্ঞায়িত করা, সমস্যাটিকে বিশ্লেষণ করা এবং তার সমাধান করা। সমস্যার সমাধান করা বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি বা প্রবলেম সলভিং স্কিল যেই টিচিং এর মাধ্যমে ডেভেলপ করা হয় সেটাকে বলি আমরা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন নম্বর সি, প্রতিফলনমূলক স্তর বা প্রতিফলনমূলক শিখনের স্তর। এটা হয়ে যাচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, যেটাকে ইংরেজিতে আমরা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং বলি। আমাদের যদি এরকম পিরামিডের মতো একটা দেখি, তাহলে সবার নিচে থাকে হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, তারপর হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং সবার উপরে থাকে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এরপর 3 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখে নেব। কোনো কাজ কিভাবে করা হয়, এই প্রক্রিয়াকে স্মরণ করার যে ধরনের স্মৃতিকে ব্যবহার করা হয় তা হলো। তাহলে এখানে স্মৃতির কিছু প্রসিডিওর রয়েছে বা স্মৃতির কিছু স্তর রয়েছে, যেগুলো আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি: পদ্ধতিগত স্মৃতি, শব্দার্থিক স্মৃতি, এপিসোডিক স্মৃতি, আত্মজীবনীমূলক স্মৃতি। পদ্ধতিগতকে বলা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি, শব্দার্থিক স্মৃতিকে বলা হচ্ছে সিম্যান্টিক মেমোরি, এপিসোডিক স্মৃতি সেম বা এপিসোডিক মেমোরি। অপশন ডি তে রয়েছে আত্মজীবনীমূলক স্মৃতি বা অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি। তাহলে এখানে যে আমাদের প্রশ্নটি রয়েছে কোনো কাজ কিভাবে করা হয়, তাহলে এখানে ফোকাস রাখবো আমরা কিভাবের ওপর। কিভাবে বলতে বোঝাচ্ছে একটা প্রসেসকে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে পদ্ধতিগত স্মৃতি বা প্রসিডিউরাল মেমোরি। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, 4 নম্বর প্রশ্নটি: নিম্নের কোনটি শিশুর বিকাশের সাথে প্রাসঙ্গিক নয়? আমাদের একটা টপিক রয়েছে শিশুর বিকাশের বিভিন্ন নীতি বা প্রিন্সিপালস অফ চাইল্ডস ডেভেলপমেন্ট, যেখানে আমাদের শিশুর বিকাশের কিছু নীতি আমাদের পড়তে হয়। 10টা বা 12টা নীতির মতো রয়েছে যেগুলো আমরা পড়েছি। তো সেই নীতিগুলোর মধ্যে কোনটি এখানে নেই, অর্থাৎ হচ্ছে 9 এর যেই প্রশ্নগুলোতে থাকবে
সেই 9-এর ওপর কিন্তু আমাদের খুব ভালো করে ফোকাস দিতে হবে। তাহলে বলছে আমরা শিশুর বিকাশের অনেকগুলো নীতি পড়েছি বা অনেকগুলো নীতি সম্পর্কে জানি, এখানে এমন একটা উদাহরণ আছে যেটা শিশুর বিকাশের নীতির সাথে সম্পর্কিত নয়। অপশন এ তে রয়েছে অনুক্রমতা, অপশন বি তে রয়েছে ধারাবাহিকতা, অপশন সি তে রয়েছে উভয়মুখিতা, অপশন ডি তে রয়েছে সাধারণ থেকে নির্দিষ্ট। অনুক্রমতা এটা আমাদের বিকাশের একটি নীতি, যেটাকে ইংরেজিতে বলে সিকোয়েন্সিয়াল। অপশন বি তে রয়েছে ধারাবাহিক, যেটাও আমাদের বিকাশের একটি নীতি, যেটা কন্টিনিউয়াস প্রিন্সিপালের আন্ডারে আসছে। অপশন ডি তে রয়েছে সাধারণ থেকে নির্দিষ্টতা, এটাও আমাদের বিকাশের একটি নীতি, যেটা জেনারেল টু স্পেসিফিক এই প্রিন্সিপালটার সাথে সম্পর্কিত। কিন্তু উভয়মুখিতা বলে বা রিভার্সিবিলিটি বলে আমাদের বিকাশের কোনো নীতি নেই। উভয়মুখিতা অর্থাৎ সোজা যাবে আবার ব্যাকও আসবে, আমাদের বিকাশ কিন্তু উভয়মুখী না। আমরা ছোট থেকে বড় হয়ে গেলে আবার বড় থেকে ছোট হতে পারি না, আমরা কিন্তু পেছন দিকে আবার রিটার্ন আসতে পারি না বিকাশের ক্ষেত্রে। তাই বিকাশের নীতি উভয়মুখিতা নয়। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি একটু দেখে নিই। 5 নম্বর প্রশ্নে কি রয়েছে, স্মৃতির প্রথম ধাপটি কি? স্মৃতি বা মেমোরির ধাপ রয়েছে, কিছু প্রসেসের কয়েকটা ধাপ রয়েছে, তার মধ্যে প্রথম ধাপটি কি সেটি আমাদের আলোচনা করতে হবে, সেটি আমাদের উত্তর করতে হবে। প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ধারণা বা রিটেনশন, অপশন বি তে রয়েছে পুনরুদ্রেক বা রিকল, অপশন সি তে রয়েছে রিকগনিশন বা প্রত্যাভিক্ষা, অপশন ডি তে রয়েছে লার্নিং বা শিখন। আমরা যদি স্মৃতি বা মেমোরির ধাপগুলোকে আলোচনা করি তাহলে এরকম পাবো আমরা, সবার প্রথমে হয় লার্নিং, ঠিক আছে, তারপর হয় হচ্ছে রিটেনশন, তারপর হয় রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের আন্ডারে দু রকম হয়, একটা হচ্ছে রিকগনিশন, আরেকটা থাকে হচ্ছে রিকল। এই লার্নিংকে আমরা এনকোডিংও বলতে পারি, সেম বিষয়, লার্নিং আর এনকোডিং সেম বিষয়, ঠিক আছে। তাহলে আমাদের স্মৃতির প্রথম ধাপটা কি, লার্নিং বা শিখন। প্রথমে আমরা শিখছি, তারপর সেটা রিটেনশন হচ্ছে, মানে ধারণ করছি বা সংরক্ষণ করছি, ধারণ বা সংরক্ষণ সেম বিষয়। তারপর সেটা আমাদের রিপ্রোডাকশন হচ্ছে বা পুনরুদ্রেক হচ্ছে, ঠিক আছে। এই পুনরুদ্রেক দুভাবে হয়, একটা হচ্ছে আমাদের রিকল আর একটা হচ্ছে রিকগনিশন। তাহলে এর পরের প্রশ্নটি এবার আমরা দেখে নিই। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি, শিখন বা লার্নিং। স্মৃতির প্রথম স্তর হলো শিখন বা লার্নিং। এটা যদি অপশনে এনকোডিং থাকে তাও হবে, লার্নিং আর এনকোডিং সেম বিষয় স্মৃতির ক্ষেত্রে। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, 6 নম্বর প্রশ্ন। কোন শিশুর মানসিক বয়স 5, সাধারণ বয়স 4, তবে শিশুর আইকিউ কত হবে? এটা আমরা জানি, আইকিউ বের করার একটা ফর্মুলা রয়েছে। আইকিউ বের করার ফর্মুলাটা কি, আইকিউ ইজ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই ফর্মুলা দ্বারা আমরা আইকিউ বের করতে পারি। তাহলে আমাদের মেন্টাল এজ কত দেওয়া আছে, মেন্টাল এজ সবসময় ওপরে বসবে, মেন্টাল এজ 5, ক্রোনোলজিক্যাল এজ 4 ইন্টু 100। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে 125। কাটাকাটি করে বাড়িতে তোমরা দেখে নিও এই প্রসেসে। তা আইকিউ বের করার এটা একটা সূত্র। আইকিউ বের করার সূত্রটা কি, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তোমরা এখানে মনে রেখো যে আইকিউ বের করার যে সূত্রটা আছে, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এটা দিয়ে যে আমরা আইকিউ বের করছি, এই সূত্রটা যিনি দিয়েছেন তার নাম হলো লুইস টারম্যান। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। শিশুর বিকাশের সেফেলোকর্ডাল নীতিতে বিকাশের অগ্রগতি হয়। আমরা শিশুর বিকাশের বললাম না 10 থেকে 12টা নীতি পড়তে হয়, সেখানে একটা নীতি রয়েছে সেফেলোকর্ডাল। তো সেফেলোকর্ডাল নীতিতে শিশুর বিকাশের সম্পর্কিত কি বলা হয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ তে রয়েছে বিকাশ হয় মাথা থেকে পায়ের দিকে, অপশন বি তে রয়েছে সাধারণ থেকে নির্দিষ্টর দিকে, অপশন সি তে রয়েছে জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে, অপশন ডি তে রয়েছে মূর্ত থেকে বিমূর্তর দিকে। আমাদের সঠিক উত্তর যেটা সেটা হলো সেফেলোকর্ডাল নীতি বলতে বোঝায় বিকাশ
প্রক্রিয়াটি ঘটে মাথা থেকে পায়ের দিকে। আমরা যখন এই সেফেলোকর্ডাল নীতি বা সেফেলোকর্ডাল প্রিন্সিপালটা পড়ি তখন তার সাথে সাথে আমাদের আরেকটা প্রিন্সিপাল পড়তে হয়, যেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল কোনটা? প্রক্সিমোডিস্টাল হচ্ছে এই অপশন নম্বর সিটা যেটা রয়েছে, শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে। যদি প্রক্সিমোডিস্টাল আমাদের কোশ্চেনটা আসতো তাহলে সেটা হতো মধ্যবিন্দু থেকে পরিধির দিকে, কিন্তু আমাদের প্রশ্ন এসে সেফেলোকর্ডাল। তাহলে সেফেলোকর্ডাল নীতির প্রধান বিষয়টা কি? আমাদের বিকাশ হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অপশন নম্বর এ। এরপর 8 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখে নিচ্ছি। নিচের কোন কৌশলটি পেডাগজির দিক থেকে শিখনের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সাথে উপযুক্ত নয়? নির্মিতিবাদকে আমরা ইংরেজিতে বলি কনস্ট্রাকটিভিজম, বা নির্মিতিবাদের আরেকটি বাংলা রয়েছে যেটাকে বলি আমরা গঠনবাদ। এই নির্মিতিবাদ বা গঠনবাদ কিছু তৈরি করা বোঝায়, কিছু নতুন ক্রিয়েট করা বোঝায়। ঠিক আছে, তাহলে এই নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সাথে নিচে 4টি অপশনের মধ্যে কোনটি মিলছে না সেটি আমাদের খুঁজে বের করতে হবে। প্রথম অপশনটা কি রয়েছে? অপশন নম্বর এ, বস্তুর বাস্তবতার বহুমুখী প্রেক্ষাপট সম্পর্কে অনুপ্রাণিত করা, দলগত সহযোগিতা। অপশন সিতে রয়েছে অনুশীলন ও পুনরুদ্রেক। অপশন ডিতে রয়েছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্বেষণ। তাহলে যে অপশন এতে রয়েছে বাস্তবতার বহুমুখী প্রেক্ষাপট, তো বাস্তবতা বিষয়টি নির্মিতিবাদ বা গঠনবাদের সাথে সম্পর্কিত। দলগত সহযোগিতা বোধ অবশ্যই সম্পর্কিত। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্বেষণ, এটা তো খুব সম্পর্কিত, কারণ অন্বেষণ মানে হচ্ছে কিছু খোঁজা বা কিছু তৈরি করা বোঝায়, বা কিছু ডিসকভারি করা বোঝায়। ঠিক আছে, কিন্তু অনুশীলন বা পুনরুদ্রেক অপশন নম্বর সিতে যেটা রয়েছে সেটা নির্মিতিবাদের সাথে সম্পর্কিত নয়। অনুশীলন ও পুনরুদ্রেক বিষয়টি হলো আমাদের বিহেভিয়ারিজম বা আচরণবাদের যে বিষয়টা রয়েছে তার সাথে সম্পর্কিত হলো অনুশীলন ও পুনরুদ্রেক বিষয়টি। ঠিক আছে, তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি, অনুশীলন ও পুনরুদ্রেক। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। নিচের কোনটি পেডাগজির ধারণার ক্ষেত্রে সত্য নয়? আমি আগেও বলেছি 9 যখন আসবে প্রশ্নে 9টাকে ভালো করে মার্ক করে নিতে হবে। তাহলে পেডাগজি সম্পর্কিত 4টি ধারণা এখানে রয়েছে, তার মধ্যে কোনটি পেডাগজির ধারণাকে সাপোর্ট করছে না সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশন নম্বর এতে রয়েছে পেডাগজি হলো পাঠ্যক্রম বিভিন্ন ধাপ ও মাধ্যম। অপশন বিতে রয়েছে পেডাগজির প্রধান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। পেডাগজি শিশুর চাহিদার সাথে সম্পর্কিত নয়। পেডাগজি পাঠ্যক্রমে সর্বত্র অনুশীলন হয়। তাহলে এখানে আমরা দেখছি 3 নম্বর যেটা অপশন রয়েছে, দেখো পেডাগজি শিশুর চাহিদার সাথে সম্পর্কিত নয়, এটা কখন বলেছে পেডাগজি শিশুর চাহিদার সাথে সম্পর্কিত নয়? পেডাগজির মেইন বিষয় হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। পেডাগজির কথাটার অর্থই হলো টু লিড দ্য চাইল্ড। ঠিক আছে, পেডাগজির মূল বিষয় হলো শিশুর উপযুক্ত ভাবে বা শিশুর চাহিদা হিসেবে শিক্ষাটা দিতে হবে। তাহলে এখানে বলছে শিশুর চাহিদার সাথে সম্পর্কিত নয়, পেডাগজি 100% শিশুর চাহিদার সাথে সম্পর্কিত। তাহলে এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো সি, কারণ এই অপশনটা ভুল দেওয়া রয়েছে পেডাগজির ধারণা সম্পর্কিত। এরপর আমরা যে প্রশ্নটা পড়ব, সবার শেষ প্রশ্ন আজকের ভিডিওর, সেটা হচ্ছে লিঙ্গভেদ একটি লিঙ্গ বা জেন্ডার বিষয়টি একটি কি ধারণা? ঠিক আছে, জেন্ডার বিষয়টি একটি কি ধারণা সেটা আমাদের পড়তে হবে। এখানে লিঙ্গ বলতে কিন্তু সেক্স নয়, এখানে লিঙ্গ বলতে জেন্ডার। ঠিক আছে, জেন্ডার বিষয়টির সাথে সম্পর্কিত কোনটি এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। অপশন এতে রয়েছে শারীরবৃত্তীয় ধারণা, অপশন বিতে রয়েছে জন্মগত গুণ, অপশন সিতে রয়েছে জীবতাত্ত্বিক ধারণা, অপশন ডিতে রয়েছে সামাজিক ধারণা। লিঙ্গ বা জেন্ডার যদি কোশ্চেনে থাকে, জেন্ডার যদি থাকে লিঙ্গর সাথে, ইংলিশটা একটু দেখে নিবে, ইংলিশে যদি জেন্ডার থাকে তাহলে কিন্তু আমাদের উত্তরটা হবে সামাজিক ধারণা। সেক্স হলো আমাদের বায়োলজিক্যাল আইডেন্টিটি অ্যান্ড জেন্ডার হলো আমাদের সোশ্যাল আইডেন্টিটি। ঠিক আছে, একটা তোমাদের টপিক আছে দেখবা, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কন্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে জেন্ডার হলো আমাদের সোশ্যাল আইডেন্টিটি, তাহলে বা সোশ্যাল কনসেপ্ট একটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লিঙ্গ ভেদ হলো একটি সামাজিক ধারণা। তাহলে
10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি। তাহলে আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে কিছু এমসিকিউ আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা এই টপিক থেকেই আরও কিছু এমসিকিউ আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।